হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করা যায় সবাই খুবই ভালো আছেন। ব্রেকডাউন সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করতে চলেছি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স নিয়ে। তো এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে স্টুডেন্টদের বেশিরভাগ প্রবলেম হয় যে কোথা থেকে পড়া শুরু করব। তো সেই সকল প্রবলেমগুলো আমরা আজকে শেষ করতে চলেছি। আজকের পরে আশা করব এই চ্যাপ্টারে কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না। এই চ্যাপ্টারে যত ফর্মুলা রয়েছে, যত টপিক রয়েছে, সব আজকে ক্লিয়ার করব। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যান্ড বা শক্তি স্তর। এই ব্যান্ড বা শক্তি স্তরকে দেখেন আমরা তিনটা ভাগে লিখেছি। একটা হচ্ছে যোজন ব্যান্ড, একটা হচ্ছে পরিবহন ব্যান্ড, আর একটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। ওকে, এখন কথা হচ্ছে ব্যান্ড বা শক্তি স্তর জিনিসটা আসলে কি। আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম, দেখেন আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম কোন একটা ইলেকট্রনের বিভিন্ন শক্তি স্তরে দেখেছিলাম। একটা ইলেকট্রনের কোন একটা মৌলের যতগুলো ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা অনেকগুলো কক্ষপথ দেখেছিলাম না। সেই কক্ষপথের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম একটু দেখেন তো। আমরা বলেছিলাম কোন একটা মৌলের শেষ যে ইলেকট্রনটা যে কক্ষপথে থাকে আমরা তাকে বলি সর্বশেষ কক্ষপথ। কোন একটা মৌলের সর্বশেষ যে ইলেকট্রন সেটি যে কক্ষপথে থাকে তাকে আমরা বলি সর্বশেষ কক্ষপথ। যেমন একটা সোডিয়ামের যে লাস্ট ইলেকট্রনটা, সোডিয়ামের টোটাল ইলেকট্রন হচ্ছে 11টি, সে তার যে সর্বশেষ ইলেকট্রন 11 নম্বর ইলেকট্রন সেটি কিন্তু তৃতীয় কক্ষপথে অবস্থিত, এবং সেই তৃতীয় কক্ষপথকে আমরা বলতেছি সর্বশেষ কক্ষপথ। সেই সর্বশেষ কক্ষপথকে আমরা আর কি বলতাম? আমরা বলতাম যোজ্যতা স্তর বা যোজন স্তর। তাহলে এখানেও সেই সেম বিষয়টা এখানেও বলা হচ্ছে, এই যে সর্বশেষ কক্ষপথ সেই সর্বশেষ কক্ষপথকে বলা হবে যোজন স্তর বা যোজন ব্যান্ড। তাহলে সর্বশেষ কক্ষপথকে আমরা কি বলবো? যোজন স্তর বা যোজন ব্যান্ড বলবো। তাহলে যোজন ব্যান্ড কি বোঝা গেল? সর্বশেষ কক্ষপথ, কোন একটা ইলেকট্রনের যে সর্বশেষ কক্ষপথ তাকে আমরা বলবো যোজন ব্যান্ড। ক্লিয়ার? যোজন ব্যান্ড সম্পর্কে আর কোনো কনফিউশন নাই? ওকে, এখন একটা বিষয় আমরা এবার পরবর্তী যে বিষয়টা আসবো সেটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তো পরিবহন ব্যান্ড জিনিসটা কি? পরিবহন ব্যান্ড জিনিসটা খুবই সুন্দর। এর পরের স্টেপই সেটা। আমরা জানি কোন একটা মৌলের এই যে সর্বশেষ কক্ষপথ পর্যন্তই তার কিন্তু ক্ষমতা থাকে আকর্ষণ বা বিকর্ষণ করার, তাই না? সর্বশেষ কক্ষপথ মানে কি? ওইটাই তার শেষ, তাই না? ওইটাই তার শেষ, ওর পরে আর তার কোনো পাওয়ার নাই। তাহলে এই যে সোডিয়ামের যে তৃতীয় কক্ষপথ, এই তৃতীয় কক্ষপথ পর্যন্তই তার পাওয়ার রয়েছে, মানে তার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রয়েছে। এর পরের যদি আরো কক্ষপথ হয় সেই কক্ষপথ গুলাতে কিন্তু এই সোডিয়ামের আর কোনো পাওয়ার নাই। আর কোনো পাওয়ার আছে কি? সে কি অন্য জায়গায় আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে? পারবে না। তো এই বিষয়টাই এখন আলোচনা করব আমরা। তাহলে এই যে লাস্ট কক্ষপথ, এই কক্ষপথের উপরে কি আর ইলেকট্রন নাই? অবশ্যই আছে ইলেকট্রন। ওই ইলেকট্রনগুলোর উপরে এর কোনো পাওয়ার নাই, এটা হচ্ছে কথা। তাহলে সোডিয়ামের এই তৃতীয় কক্ষপথের উপরে যে সকল ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলোর উপরে এর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, যার কারণে ওইগুলাকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। তাহলে যে ইলেকট্রনের উপর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ না করে তাদেরকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। ক্লিয়ার? মুক্ত ইলেকট্রন। এবং এই মুক্ত ইলেকট্রনগুলো যে কক্ষপথ জুড়ে থাকে তাদেরকে আমরা বলি পরিবহন স্তর বা পরিবহন ব্যান্ড। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা বলেছি আমাদের কোন একটা মৌলের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কতটুকু পর্যন্ত থাকবে? সর্বশেষ কক্ষপথ বা যোজন ব্যান্ড পর্যন্ত থাকবে। আর এরপরেই যে ইলেকট্রন গুলা থাকে তাদেরকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। তাদেরকে আমরা কি বলি? মুক্ত ইলেকট্রন। আর এই মুক্ত ইলেকট্রন গুলা যে এরিয়া জুড়ে থাকে তাকে আমরা বলি পরিবহন ব্যান্ড। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে যোজন ব্যান্ড বোঝা গেল, পরিবহন ব্যান্ড বোঝা গেল। আশা করি যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ড বুঝে গিয়েছি। নিষিদ্ধ ব্যান্ড আমরা একটু পরে আলোচনা করব এইগুলা বোঝার সময়। তো এবারে চলে আসি আমরা এইগুলা বিষয়তে, যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। পরিবাহী বা কন্ডাক্টর, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, অপরিবাহী হচ্ছে ইনসুলেটর, অপরিবাহীর আরেকটা নাম হচ্ছে অন্তরক। এখানে দেখেন আমরা কয়েকটা চিত্র আঁকিয়েছি, তিনটার জন্য তিনটা চিত্র, পরিবাহীর জন্য একটা চিত্র, অর্ধপরিবাহীর জন্য একটা চিত্র, অপরিবাহীর জন্য একটা চিত্র। প্রতিটা চিত্রে দেখেন যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। ওকে, তিনটা চিত্রতেই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড রয়েছে। আমরা দুইটা ব্যান্ডই শিখেছি, আমরা দুইটা ব্যান্ড নিয়ে আগে পড়বো। তো আমরা পরিবাহীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ নাই, দুইজন অ্যাটাচড হয়ে রয়েছে, একদম যেটা অ্যাটাচড হয়ে থাকা বলে, একসাথে দুইজন অ্যাটাচড একদম গায়ে গায়ে বসে আছে, সেটা হচ্ছে পরিবাহী। পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ডের পরপরই পরিবহন ব্যান্ড শুরু হয়ে যায়, বা আমরা বলতে পারি এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে ভাই ভাই সম্পর্ক একদম ক্লোজ, ঠিক আছে? এরা দুইজন পরপর। ওকে, এরপরে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ চলে আসে, গ্যাপটা যদিও কম, গ্যাপটা কম, বাট একটা গ্যাপ থাকে।
তাহলে আমরা কি বলতে পারি, পরিবহন ব্যান্ড এবং এই যে এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড থাকে নিচে আর পরিবহন ব্যান্ড থাকে উপরে। তাহলে এই যোজন ব্যান্ডের এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে একটা গ্যাপ থাকে, আর এই গ্যাপটাকেই আমরা বলি নিষিদ্ধ ব্যান্ড। তাহলে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানের গ্যাপকেই আমরা কি বলবো, নিষিদ্ধ ব্যান্ড। তাহলে নিষিদ্ধ ব্যান্ড কি, পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝের যে গ্যাপ তাকে আমরা বলি নিষিদ্ধ ব্যান্ড। ক্লিয়ার? ওকে, দেখেন আমরা গ্যাপকেই লিখেছি নিষিদ্ধ ব্যান্ড। তো এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে কিছুটা গ্যাপ থাকে, এবং অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে বিশাল বিশাল গ্যাপ থাকে, অনেক বড় একটা গ্যাপ থাকে। ওকে, অনেক বড় একটা গ্যাপ থাকে। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকে না, সেটা হচ্ছে পরিবাহীতে। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝে হালকা গ্যাপ থাকে অর্ধপরিবাহীতে, এবং যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে বিশাল পার্থক্য থাকে, বিশাল গ্যাপ থাকে, সেটা কোথায়, অপরিবাহীতে। ওকে, এখন এই গ্যাপগুলো থাকলে কি হয় আর না থাকলে কি হয়, তো এই জিনিসটা আমরা একটু বুঝি। আমাদের যখন একটু ভালো করে আমরা যদি বুঝি, মুক্ত ইলেকট্রন যদি যোজ্যতা স্তরের সাথে যোজ্যতা স্তরের সাথে অর্থাৎ পরিবহন ব্যান্ড যদি যোজন ব্যান্ডের সাথে কানেক্টেড হয়ে যায়, তখনই তড়িৎ প্রবাহিত হতে পারে বা ইলেকট্রনগুলা সুন্দরভাবে চলাচল করতে পারে। আবারও বলি, মুক্ত ইলেকট্রন অর্থাৎ পরিবহন ব্যান্ড যদি যোজন ব্যান্ডের সাথে কানেক্টেড হয়ে যায়, তখনই তড়িৎ প্রবাহিত হয়। এই যে মুক্ত ইলেকট্রন প্রবাহিত হলে অর্থাৎ পরিবহন ব্যান্ড যোজন ব্যান্ডের সাথে কানেক্টেড হলে তবেই তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এখানে যখন এই গ্যাপ তৈরি হয়ে যাবে, তখনই আর তড়িৎ প্রবাহিত হতে পারবে না, তখনই আর কি হতে পারবে না, তড়িৎ প্রবাহিত হতে পারবে না। তাহলে অপরিবাহীর ক্ষেত্রে দেখেন বিশাল পরিমাণে গ্যাপ, তাহলে এদের মধ্যে আদিকালের ভবিষ্যৎ প্রজন্মেও কোনো কালেই এদের মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারবে না। কিন্তু অর্ধপরিবাহের মধ্যে হালকা গ্যাপ আছে, এই গ্যাপটা যদি আমরা কমাতে পারি, এই গ্যাপটা যদি একদম কমিয়ে দিই, তাহলে এটা কিন্তু পরিবাহের মতো আচরণ করবে, আর এর গ্যাপ যদি বাড়িয়ে দিই, তাহলে এটা অপরিবাহের মতো আচরণ করবে। এবং এই যে অর্ধপরিবাহীকে আমরা পরিবাহী এবং অপরিবাহী দুইটাতে রূপান্তর করতে পারতেছি, এই জন্যই চ্যাপ্টারটার নাম আমরা দিয়েছি সেমিকন্ডাক্টর। এই জন্যই আসলে এই চ্যাপ্টারটা অর্ধপরিবাহী নিয়ে, কারণ অর্ধপরিবাহী নিয়েই যত কাজ। বোঝা গেছে? ওকে, এরপরে আমরা এদের কিছু বৈশিষ্ট্য দেখব। বৈশিষ্ট্য ফর এক্সাম্পলটা কি, সকল ধাতু সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে পারদ এবং গ্রাফাইট। তারপরে আমাদের অর্ধপরিবাহীর ক্ষেত্রে চতুর্যোজি মানে আমরা অবশ্যই বুঝি এই চতুর্যোজি কোনগুলো আছে, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, ক্যাডমিয়াম সালফাইড বা গ্যালিয়াম আর্সেনাইড, বইতে আছে, আপনারা জাস্ট একবার দেখে নেবেন। তাহলে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো সবগুলোই কি অর্ধপরিবাহী। আর অপরিবাহীর এক্সাম্পল কি, সকল অধাতু, যেমন রাবার, সিরামিক, কাঠ, কাঁচ, এগুলা। পরে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যতে চলে আসি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রোধ নিয়ে, আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধকে আমরা এই রো দ্বারা প্রকাশ করি, এবং এই রো এর মান পরিবাহীর ক্ষেত্রে এটা 10⁻⁸ হবে, আর 10⁻⁸ ওহম। আমাদের অর্ধপরিবাহীর ক্ষেত্রে 10⁻⁴ ওহম, এবং অপরিবাহীর ক্ষেত্রে 10⁻12 ওহম। দেখেন প্রতিটাতে বাড়তেছে আস্তে আস্তে। পরিবাহীতে সবচেয়ে কম, অর্ধপরিবাহীতে আরেকটু বেশি, আর অপরিবাহীতে আরো বেশি। ওকে, আচ্ছা। এবং আমরা একটা বিষয়, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা আপনাদের অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিবে, যে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। কিসের ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, অপরিবাহীর ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, যে টি বাড়ালে রোটা কমতেছে। ভালো করে বুঝেন। তাহলে আমরা আবারও বলি, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, অপরিবাহীর ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে। এবং লাস্ট হচ্ছে এনার্জি গ্যাপ। এই এনার্জি গ্যাপটা হচ্ছে জিরো। এই এনার্জি গ্যাপটা কত? জিরো। ইজি দ্বারা আমরা লিখি এনার্জি গ্যাপ। পরিবাহীর এনার্জি গ্যাপটা হচ্ছে জিরো। অর্ধপরিবাহীর এনার্জি গ্যাপ হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট থেকে কম, এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে 6 ইলেকট্রোভোল্ট থেকে 15 ইলেকট্রোভোল্টের মাঝামাঝি। ওকে, বিষয়গুলো আপনারা এমনি পড়ে নেবেন বইয়ের ভিতরে, সো এই টপিকগুলো এমনিতে আপনারা পড়তে পারবেন। তো এরপরে চলে যায় আমাদের পরবর্তী টপিক, যে টপিকটা রয়েছে সেই টপিকে। তো চলে যায় আমরা পরবর্তী টপিকে। তো এবারে আমরা চলে যাব 2 নম্বর টপিক, যেটি হচ্ছে ডায়োড। ডায়োড কি? ডায়োড শব্দটি এসেছে ওড থেকে। ওড শব্দের অর্থ হচ্ছে দণ্ড। যদি একটা দণ্ড হয় তখন আমরা তাকে বলি মোনোড, যদি দুইটা দণ্ড হয় তখন আমরা তাকে বলি ডায়োড, যদি তিনটা দণ্ড হয় তাকে আমরা বলি ট্রায়োড, যদি চারটা দণ্ড হয় টেট্রোড, পাঁচটা হলে পেট্রোড, এইভাবে আরো বলবেন। তো আমরা এখানে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। তো মোনোড শব্দের অর্থ একটি দণ্ড, মোনোড। এই দণ্ডটি ধরেন এখানে এই যে একটা দণ্ড, এটা একটা দণ্ড, এই দণ্ডটি সব পজিটিভ হতে পারে, সবগুলা কি হতে পারে? পজিটিভ হতে পারে। এই দণ্ডটি পজিটিভ হতে পারে। যদি এই দণ্ডটি পজিটিভ হয় তখন আমরা তাকে বলি পি টাইপ, পজিটিভ ফর পি। তো তখন আমরা তাকে বলি পি টাইপ দণ্ড আর কি।
এইগুলো সব যদি নেগেটিভ হয়, এটা যদি সব নেগেটিভ হয়, তখন আমরা তাকে বলি এন টাইপ দণ্ড বা নেগেটিভ বা এন টাইপ দণ্ড। এবার যদি দণ্ড দুইটা হয়, তাহলে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, অথবা এটা নেগেটিভ ওটা পজিটিভ, যাই হোক দুইটাই পজিটিভ আর নেগেটিভ থাকবে। ক্লিয়ার বোঝা গেছে? তাই সেক্ষেত্রে আমরা লিখেছি দেখেন পিএন। ডায়োডের ক্ষেত্রে কি হয়, ডায়োডের ক্ষেত্রে একই সাথে পি থাকে একই সাথে এন থাকে। ক্লিয়ার বোঝা গেছে? একই সাথে পজিটিভ এবং একই সাথে নেগেটিভ থাকে, তাই আমরা এটাকে বলি ডায়োড। ট্রায়োডের ক্ষেত্রে কি হয়, দুইটা পি পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে, অথবা দুইটা নেগেটিভ একটা পজিটিভ থাকে। কখনো দুইটা পজিটিভ পাশাপাশি বসতে পারবে না, কিংবা দুইটা নেগেটিভ পাশাপাশি বসতে পারবে না, তার জন্য মাঝখানে পি অথবা এন রাখা হয়। ওকে, বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব ট্রানজিস্টরে। এই ট্রায়োড থেকেই কিন্তু ট্রানজিস্টর আসছে, তো সেটা সম্পর্কে আমরা বলবো, সেটাও আমরা আলোচনা করব। আমরা এই 2 নম্বরে শুধুমাত্র ডায়োড সম্পর্কে আলোচনা করব। তো এখানে দেখেন আমরা কি কি বিষয় লিখেছি, এখানে এই চিত্র দুইটা দিয়ে আমরা ডায়োডটা ক্লিয়ার ভাবে বুঝবো। তো এই চিত্র দিয়ে ডায়োড কিভাবে ক্লিয়ার বোঝা যায় একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এই পি অর্থাৎ পজিটিভ টাইপ, এই পিটা যদি এই পজিটিভের সাথে যুক্ত হয়, এই পি এর সাথে যদি পজিটিভ যুক্ত হয়, তখন এটাকে আমরা বলি সম্মুখবর্তী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। তখন আমরা এটাকে কি বলি, সম্মুখবর্তী ঝোঁক বা পজিটিভ বায়াস। অর্থাৎ এই পিটা যদি এই পজিটিভের সাথে যুক্ত হয়, এই পিটা যদি এই পজিটিভের সাথে যুক্ত হয়, অর্থাৎ আমি যেমন আমার ক্যাটাগরির সেম ব্যক্তি যদি হয়, তাহলে আমরা দুইজন মিলে গল্প করতে করতে সামনের দিকে যেতে পারবো, তাই না? আমার ক্যাটাগরির মানুষ হলে আমি তার সাথে গল্প করতে করতে সামনের দিকে যেতে পারবো, আমার বন্ধু। তো তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতেছি, সম্মুখবর্তী মানে সামনের দিকে যাওয়া, সামনের দিকে যাওয়ার যে ঝোঁক তাকে আমরা বলছি সম্মুখবর্তী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। ওকে, ক্লিয়ার? এবার এই পজিটিভের সাথে যদি এই নেগেটিভ যুক্ত হয়, অর্থাৎ পি এর সাথে যদি নেগেটিভ যুক্ত হয়, পি এর সাথে যদি নেগেটিভ যুক্ত হয়, অর্থাৎ আমি ক্যাটাগরি একরকম আর একজন ভিন্ন ক্যাটাগরি, তাদের মধ্যে তো আমার যুদ্ধ লেগে যাবে, তাই না? যুদ্ধ লেগে একজন জিতবে আর একজন হেরে যাবে, তো পিছন দিকে আসার একটা চান্স আছে। তো এই পিছন দিকে আসার জন্য এটাকে বলা হচ্ছে বিপরীত ঝোঁক বা রিভার্স বায়াস। তাহলে এটাকে কি বলবো, বিপরীত ঝোঁক বা রিভার্স বায়াস। তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে হবে, পি এর সাথে যদি পজিটিভ হয় তাহলে সম্মুখবর্তী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস, আর যদি পি এর সাথে নেগেটিভ যুক্ত হয় তখন আমরা তাকে বলি বিপরীত ঝোঁক বা রিভার্স বায়াস। এতটুকুই জাস্ট, আর বেশি কিছু আলোচনা করা লাগবে না। এরপরে চলে যায় ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট। ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট, তো ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট আর এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট। তো ডিসি কারেন্টে আমরা এরকম একটা ব্যাটারি দেখতে পাই, যেখানে পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ যেতে থাকে, পজিটিভ প্রান্ত থেকে কি হয়, তড়িৎ প্রবাহ যেতে থাকে। যেহেতু এটা একটা দিকেই সব সময় কারেন্ট যাবে, তাই এটাকে আমরা ডিসি কারেন্ট বলি। আর এসি কারেন্টের ক্ষেত্রে কি হয়, এসি কারেন্টের ক্ষেত্রে এখানে আমাদের এখানে যেরকম পজিটিভ নেগেটিভ ইউজ হচ্ছিল, এখানে কিন্তু আর পজিটিভ নেগেটিভ ইউজ হয় না, এখানে একটা ওয়েভ ক্যাটাগরির একটা প্রবাহ ইউজ হয়। ওয়েভ, এখানে একটা ওয়েভ ক্যাটাগরি আমরা সাইন দেখতে পাই, ওয়েভ ক্যাটাগরি ব্যাটারি, এখানে একটা ওয়েভ ক্যাটাগরি ব্যাটারি দেখতে পাই। এটার কাজটা আসলে কি, ওয়েভ কি হয়, ঢেউ, ঢেউয়ের কোনো ঠিক ঠিকানা না, একবার এইদিকে একবার ওইদিকে। ঢেউ কি, ঢেউয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, একবার এইদিকে যায় একবার ওইদিকে যায়। তো এই সেম, এই কারেন্টটাও সেম ক্যাটাগরির, কখনো কখনো এই দিকে হবে পজিটিভ, কখনো কখনো ওই দিকে হবে পজিটিভ, কখনো কখনো ডানে হবে পজিটিভ, তো কখনো কখনো বামে হবে পজিটিভ। অর্থাৎ একবার ডান দিয়ে কারেন্ট যাবে তো একবার বাম দিয়ে কারেন্ট যাবে, এর কোনো ঠিক ঠিকানা নাই। তার মানে একবার একদিকে। তো এটা চিত্র আমরা এইভাবে আঁকতে পারি, চিত্রটা, যে একবার যদি এটা উপরের দিকে যায় পরের বার যাবে নিচের দিকে, আবার যদি উপরের বার যায় পরের বার যাবে আবার নিচের দিকে, এইভাবে আর কি চলতে থাকবে, একবার উপরে তো একবার নিচে, মানে একবার পজিটিভ ডানে একবার পজিটিভ বামে, এইভাবে কারেন্টটা চলতে থাকে। কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে অলওয়েজ একই দিকে কারেন্ট থাকবে, অলওয়েজ কি থাকবে, অলওয়েজ একই দিকে কারেন্ট থাকবে, এর কোনো ভিন্নতা নাই, অলওয়েজ একই দিকেই কারেন্ট থাকবে, তাকে আমরা বলি ডিসি কারেন্ট। তাহলে এসি কারেন্ট কি, এসি কারেন্টে একবার ডানে তো একবার বামে, এইভাবে ঘটনা ঘটতে থাকে, যার কারণে আসলে এটার নাম অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্ট, এটা অলওয়েজ একই দিকে হয়। তো এই ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট, আমরা চাচ্ছি এসি কারেন্টের যে প্রবাহটা রয়েছে এটা তো দুই দিকে আমরা দেখতে পেলাম, একবার ডানে একবার বামে, তো এই ডানে বামে না করে আমরা চাচ্ছি যে ডিসি কারেন্ট যেরকম একদিকে যায়, সেম প্রসেস এসি কারেন্টও একদিকেই যাক। আমরা এসি কারেন্টটাও চাচ্ছি হয় এটা সব উপরের দিকে থাকুক, অথবা না হলে সব নিচের দিকে থাকুক, কোনো সমস্যা নেই, নিচের দিকে থাকলেও সমস্যা নাই। তো এটা হয় ডানে অথবা বামে, যে কোনো একদিকে যাক। তো এই ডানে বা বামে যে কোনো একদিকে যাক মানে আমরা ডিসি তে রূপান্তর করতে চাচ্ছি এসি কারেন্টকে। তাহলে এসি কারেন্টকে এই যে ডিসি তে রূপান্তর করা হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি রেকটিফিকেশন, ব্যাকমুখীকরণ। অর্থাৎ এসি কারেন্টকে আমরা এই যে ডিসি বা একমুখীতে রূপান্তর করতেছি, এটাকে আমরা বলতেছি রেকটিফিকেশন। আর যে করে তাকে বলা হয় রেকটিফায়ার, যে করে তাকে বলা হয় রেকটিফায়ার। তো এখানে রেকটিফায়ার হিসেবে কে ইউজ হচ্ছে,
এই যে প্রক্রিয়াটা এসি থেকে ডিসি যে হচ্ছে এটা হচ্ছে ডায়োডের কারণে। কার কারণে? ডায়োডের কারণে। এই যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাইলাম, এই যে পি হচ্ছে পজিটিভ, পি এর সাথে সম্মুখবর্তী যোগ হলো, পি এর সাথে নেগেটিভ বিপরীত যোগ হলো। এখানে আমাদের কি হয়, ডায়োডটা ইউজ হয়। ডায়োডের তো দুইটা দ্বন্দ্ব হয়, পজিটিভ অথবা নেগেটিভ। তো যে কোনো একটা পজিটিভ বা নেগেটিভ দ্বন্দ্বের সাথে যদি এটা কানেকশন দেওয়া যায় তাহলে এটা একমুখীতে রূপান্তর হয়ে যাবে। তো এসি থেকে ডিসি কারেন্টের একমুখীতে রূপান্তর করার যে প্রসেস সেটা কে করে? ডায়োড করে। এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে রেকটিফিকেশন। যে করে তাকে বলা হয় রেকটিফায়ার। তো এই ছিল আমাদের ডায়োড নিয়ে কথাবার্তা। এবার চলে যাব ট্রানজিস্টরে। তো গাইস এবার আমরা চলে আসলাম 3 নম্বর টাইপে, যেটি হচ্ছে ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টর কি জিনিস? ট্রানজিস্টর আমরা ওই যে ট্রায়োড পড়েছিলাম, সো সেই ট্রায়োডে কিন্তু ট্রানজিস্টর। তো ট্রায়োড মানে কি? এখানে কি কি থাকবে? এখানে দুইটা পি থাকবে, একটা এন থাকবে, অথবা দুইটা এন থাকবে, একটা পি থাকবে। তো এই ট্রানজিস্টরে এই যে দুইটা এন বা পি, এইটা কোন কোন পজিশনে বসবে, এই পজিশনটা এমিটর, বেস এবং কালেক্টর নির্ধারণ করে। অর্থাৎ আমাদের যে প্রথম যে পজিশনটা, সেই পজিশনটার নাম হচ্ছে এমিটর, দ্বিতীয় পজিশনটার নাম হচ্ছে বেস এবং তৃতীয় পজিশনটার নাম হচ্ছে কালেক্টর। বাংলাতে যাকে বলে নিঃসারক, পিট এবং সংগ্রাহক, যেটা আমরা ইবিসি লিখেছি। ই ফর এমিটর, বি ফর বেস এবং সি ফর কালেক্টর। ওকে, এই এমিটার, বেস এবং কালেক্টরের এই পজিশনগুলোতেই পিএনপি অথবা এনপিএন বসে। যেমন এখানে পি হচ্ছে আমাদের এমিটার, এন হচ্ছে বেস এবং আবার পি হচ্ছে কালেক্টর। আবার এখানে দেখেন এনপিএন এর ক্ষেত্রে এন হচ্ছে এমিটার, পি হচ্ছে বেস এবং এন হচ্ছে কালেক্টর। তো এই দুইটা জাংশনের ক্ষেত্রে বা পিএনপি টাইপ এবং এনপিএন এর ক্ষেত্রে আমাদের এমিটার, বেস এবং কালেক্টর আমরা দেখতে পেলাম। এবার কথা হচ্ছে পিএনপির ক্ষেত্রে ফর্মুলাগুলা কি আসবে? পিএনপির ক্ষেত্রে ফর্মুলাগুলা কি আসবে? তো ফর্মুলা আমরা এখানে অনেক কিছু লিখে রেখেছি। তো ফর্মুলাটা বোঝার জন্য আমরা মেইন যে ফর্মুলাটা, 1 নম্বর যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা আমরা বোঝার জন্য এই দুইটা চিত্র একটু লক্ষ্য করি। তো আমরা জানি আমাদের কারেন্টটা প্রবাহিত হয় কোন দিক থেকে? অলওয়েজ প্লাসের দিক থেকে, তাই না? প্লাসের দিক থেকে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আমরা যদি পিএনপি এর ক্ষেত্রে দেখি, পিএনপি এর ক্ষেত্রে কি এই পাশ থেকে কারেন্ট যাচ্ছে, তাই না? এই পাশ থেকে কারেন্ট যাচ্ছে, দেখেন প্লাস চার্জ, এটা হচ্ছে প্লাস, তাহলে এই পাশ থেকে কারেন্ট যাবে, এই পাশ থেকে কারেন্ট যাবে। যেহেতু এটা কালেক্ট আমাদের হচ্ছে এমিটারে ঢুকতেছে, তাই এটাকে আই দ্বারা লিখলাম। যেহেতু এটা এমিটারে ঢুকবে, বা এটা আমরা এখানে না দিয়ে আমরা ঠিক এখানেও দিতে পারি এটা চাইলে, যেটাকে আমরা আইই লিখতেছি, অর্থাৎ এমিটারের কারেন্ট। ওকে, এমিটারের কারেন্ট। এবং এটা হচ্ছে ভিতরে ঢুকতেছে, এটা কি করতেছে? ভিতরে ঢুকতেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ইনপুট। এটা কি? এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুটের জায়গায় আমরা লিখলাম, পিএনপির ক্ষেত্রে ইনপুটের জায়গায় লিখলাম। এবার আউটপুট কি কি হবে? দেখেন এখান থেকে নেগেটিভ সাইড মানে এই পাশে ঢুকে এই পাশ থেকে বের হবে। নেগেটিভ সাইডে আমরা জানি বের হবে। নেগেটিভ সাইড মানে কি? তার দিকে আসবে, তো তার দিকে বের হয়ে যাবে। ওকে, তাহলে এই দিকে বের হয়ে যাবে। বোঝা গেছে? এই দিক থেকে বের হয়ে যাবে। এর ক্ষেত্রে নেগেটিভ সাইড এদিকে, তাহলে এদিকে বের হবে, যেটা হচ্ছে আইবি এবং আইসি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এখানে আমরা আউটপুটে কি কি পাচ্ছি? আইবি আর আইসি পাচ্ছি। আউটপুটে কি কি পাচ্ছি? আইবি আর আইসি পাচ্ছি। এনপিএন এর ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এনপিএন এর ক্ষেত্রে দেখেন পজিটিভ এই পাশে আছে, তার মানে এই পাশ দিয়ে ঢুকবে, আবার পজিটিভ এই পাশে আছে, তার মানে এই পাশ দিয়ে ঢুকবে। তাহলে এটাকে আমরা আইবি লিখতে পারি, এটাকে আইসি লিখতে পারি। তাহলে এখানে ইনপুটে কি পাচ্ছি? আইবি প্লাস আইসি। এবং আউটপুটে কি পাচ্ছি? এক্ষেত্রে আউটপুটে কি পাচ্ছি? এই পাশ দিয়ে এবার বের হবে, তাই না? এই পাশ দিয়ে এবার বের হবে, তাহলে আউটপুটে পাচ্ছি এমিটার কারেন্ট। ওকে, তাহলে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, পিএনপির ক্ষেত্রে ইনপুটে ছিল এমিটার কারেন্ট এবং বেস এবং কালেক্টর ছিল আউটপুটে। আমরা যদি এনপিএন এর জন্য ইনপুট দেখি তাহলে হচ্ছে বেস এবং কালেক্টর কারেন্ট হচ্ছে ইনপুটে এবং এমিটার হচ্ছে আউটপুটে। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে পিএনপি এবং এনপিএন এ আমরা যদি এই চিত্রগুলো আঁকানোর জন্য ট্রাই করি, তাহলে খুব সহজে আমরা চিত্রগুলো আঁকতে পারবো। আমি চিত্রগুলো আঁকানোর টেকনিকটা শিখে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে পিএনপি আপনি লিখলেন, এটা হচ্ছে পিএনপি আপনি লিখলেন, এর পাশে কি আছে? পি আছে। সবসময় যে বামের যে এমিটার, সেই এমিটার অনুযায়ী চিত্র হবে, অলওয়েজ সেই এমিটার অনুযায়ী চিত্র হবে। তাহলে এমিটারে আছে এখানে পি, তাহলে এখানে আমাদের প্রথমে আসবে পজিটিভ, দেন হবে নেগেটিভ, আবার এই পাশে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এভাবে
কারেন্ট গুলো হয়ে যাবে। তাহলে দেখেন এখানে পজিটিভ নেগেটিভ, ওকে, এই পি এর অনুসারে। এবার যদি সেম প্রসেস এখানে যদি এনপিএন হয়, এটা যদি এনপিএন হয় তাহলে কি হবে, এটা যদি এনপিএন হয় তাহলে এই প্রান্তটা কি হয়ে যাবে, এই প্রান্তটা হয়ে যাবে নেগেটিভ, এই প্রান্ত হবে পজিটিভ। তাহলে এই ক্ষেত্রেও কি হবে, এই প্রান্ত হবে নেগেটিভ পজিটিভ দেন পজিটিভ, ওকে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। তাহলে এইভাবে আসলে চিত্রগুলো আঁকানো হয়। আশা করব এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে এই চিত্রগুলো কিভাবে হবে। তাহলে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না, কারণ আমরা বুঝে গেলাম যে ইনপুট আউটপুট কিভাবে হয় এবং কারেন্টগুলোকে কিভাবে লেখা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এটা কোথা থেকে আসে, এই যে ইনপুট সমান আউটপুট, এটা হচ্ছে কারশফস কারেন্ট ল থেকে আসে। কারশফের কারেন্ট ল থেকে আমরা জানি কি ইনপুট এবং আউটপুট সমান হয়, তাই না? ইনপুট এবং আউটপুট কোন একটা বর্তনীতে ইনপুট এবং আউটপুট সমান হয়, এটা আমরা কারশফস ল থেকে শিখেছিলাম। তাই কারশফস ল থেকে আমরা প্রথম সূত্রটা পেয়ে গেছি I = IB + IC। তো যেভাবে লিখি না কেন সেটা আমি আবার হচ্ছে I এর পরিবর্তন = IB এর পরিবর্তন প্লাস IC এর পরিবর্তন। এবার আসি আমরা দ্বিতীয় যে ফর্মুলাটা, দ্বিতীয় ফর্মুলাকে বলা হয় প্রবাহ বিবর্ধক গুণক। প্রবাহ বিবর্ধক গুণক বা কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, বা কি কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। আমরা একটা সিম্পল একটা ফর্মুলা মনে রাখতে পারি, বিবর্ধক সমান অলওয়েজ আউটপুট বাই ইনপুট। বিবর্ধক সমান অলওয়েজ কি আউটপুট বাই ইনপুট, এবং বিবর্ধকটা হচ্ছে বিবর্ধকের আরেকটা নাম আমরা লাভও বলতে পারি, যখন লাভও বলবে তখন আউটপুট বাই ইনপুট, ওকে, বোঝা গেছে। তাহলে এখন প্রবাহ বিবর্ধক গুণকের ক্ষেত্রে আমরা আলফা দ্বারা প্রকাশ করতেছি, আলফা সমান সমান কি IC/I, অর্থাৎ কালেক্টরের কারেন্ট এবং এমিটারের কারেন্টের অনুপাত। কালেক্টরের কারেন্ট এবং এমিটারের কারেন্টের অনুপাতকে আমরা বলবো প্রবাহ বিবর্ধক গুণক। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে সি অর্থাৎ কারেন্ট বাই অর্থাৎ কালেক্টর বাই এমিটার। এই ক্ষেত্রে প্রবাহ লাভের ক্ষেত্রে কি সিআরবি এর অনুপাত। তাহলে সিআরবি এর অনুপাত হলে অর্থাৎ আমাদের হচ্ছে যখন হচ্ছে কালেক্টর এবং বেজের অনুপাত হবে তখন সেটাকে আমরা বলবো প্রবাহ লাভ, যেটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করব। এবং প্রথমটা হচ্ছে আমাদের আলফা, যেটা হচ্ছে প্রবাহ বিবর্ধক গুণক, যেটা হচ্ছে কিসের বলেন তো, যেটা হচ্ছে আমাদের কালেক্টর এবং এমিটারের, ওকে, বোঝা গেল। তাহলে একটা বিষয় আমরা এখান থেকে লক্ষ্য করতে পারি, যে বিষয়টা হচ্ছে আলফা কে, ভালো করে বোঝেন, আলফা হচ্ছে আমাদের আলফা মানে আমরা যদি এ কল্পনা করি, সিম্পল, আমাদের প্রথম লেটার হচ্ছে এ। তাহলে এ প্রথম লেটার হলে তাহলে প্রথমে আমরা ই এর অনুপাতের সাথে বের করব। দেখেন নিচে হচ্ছে ই, নিচে কত হবে ই। দেন দ্বিতীয় আমাদের বিটা বা বি, আমরা যদি স্মল লেটার বি কল্পনা করি, স্মল লেটার বি, তাহলে বি হচ্ছে আমাদের সেকেন্ড লেটার। তাহলে নিচে কি আসবে, বেজ বি আসবে, বোঝা গেছে, নিচে আসবে বেজ বি। ভালো করে বোঝেন, আলফা থাকলে নিচে হবে ই এবং বিটা থাকলে নিচে হবে বি। ক্লিয়ার? আলফা থাকলে নিচে হবে ই আর বিটা থাকলে নিচে হবে বি। আশা করব এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আর উপরে অলওয়েজ বাকি থাকে হচ্ছে সি, যেহেতু বি আর ই এর আমরা দুইটা ক্যালকুলেশন করতেছি, তাহলে উপরে অলওয়েজ সি হবে, উপরে অলওয়েজ কি হবে, সি হবে। ক্লিয়ার? সহজ সূত্র আমরা মনে রাখতে পারবো ইজিলি। আলফা যেহেতু প্রথম, আলফাকে আমরা এ কল্পনা করলে এটা প্রথম ওয়ার্ড ইংরেজি, তাহলে প্রথমে আসবে ই, আর দ্বিতীয় বিটা, তো তাহলে আসবে বি, আর বাদ বাকি সি সবগুলোর ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে উপরে বসে যাবে। ওকে, বোঝা গেছে? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে চতুর্থ যে ফর্মুলা সেটা হচ্ছে জংশনের গতীয় রোধ বা অন্তর্গামী রোধও আমরা বলি। এই অন্তর্গামী রোধকে আমরা আর আই দ্বারা বা ইন্টারনাল যে রোধটা সেটা লিখতে পারি। এবং এখানে দেখেন ভি ইনটু বি লিখেছি, এখানে ভি এর জায়গায় ডেল্টা ভি বি লিখেছি। বি ফর কি বলতে পারবেন? বেজ এবং এমিটারের পার্থক্য, এটা হচ্ছে বেজ এমিটারের যে পার্থক্য। বেজ এমিটারের ভোল্টেজের ডিফারেন্সকে আমরা বিই দ্বারা লিখতেছি, বেজ এবং এমিটারের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই কি আইবি, অর্থাৎ বেজের যে কারেন্ট, ওকে। এরপরে সেম প্রসেসে বহির্গামী রোধের ক্ষেত্রে কি হবে? বহির্গামী রোধের ক্ষেত্রে দেখেন ডেল্টা ভি সি, অর্থাৎ কালেক্টর এবং এমিটারের মধ্যে, এবার হচ্ছে কালেক্টর এবং এমিটারের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা ডিভাইডেড বাই কালেক্টরের কারেন্ট। ওকে, বোঝা গেছে? তো এটা আপনারা এমনি বুঝতে পারবেন। এরপর চলে আসি এসি ভোল্টেজ বিবর্ধন। এসি ভোল্টেজের বিবর্ধনকে আমরা এবি দ্বারা এবং এসি ক্ষমতা বিবর্ধনকে এপি দ্বারা পাওয়ার আর ভোল্টেজ দ্বারা লিখেছি। তো এখানে হচ্ছে বিটা মানে আমরা জানি কি প্রবাহ লাভ, তাহলে প্রবাহ লাভ গুণ আর আউট বাই আর ইন। আর এখানে হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে প্রবাহ আউটের স্কয়ার, প্রবাহ এখানে এসি ক্ষমতার ক্ষেত্রে কি হবে? এবি সমান প্রবাহ লাভের স্কয়ার গুণ আর আউট বাই আর ইন। ওকে, আর আউট অর্থাৎ যেটা আউটপুট, সেই আউটপুটকে আমরা আর এল দ্বারাও লিখতে পারি। আর এল দ্বারাও লিখতে পারি। তো আশা করব এই পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ট্রানজিস্টরের যে ফর্মুলা রয়েছে, ট্রানজিস্টর ফর্মুলা কিভাবে আসলো সেই ফর্মুলাগুলো আমরা বুঝিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের ইলেকট্রনিক্স অংশে।
তো গাইজ এবার আমাদের 4 নম্বর টপিক যেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এই বিষয়ে আমরা বেশি কথা বলবো না। আর 5 নম্বর টপিক হচ্ছে আমাদের লজিক গেট। এই বিষয়েও আমরা বেশি কথা বলবো না, কারণ এটা আসলে আইসিটি থার্ড চ্যাপ্টার যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস আছে ওখানে কিন্তু সম্পূর্ণরূপে এটা লেখা আছে এবং খুব ভালোভাবে আছে। ফিজিক্স বইয়ের তুলনায় আইসিটি বইতে বেশি ডিটেইলসে আছে। আমরা যদি ওইটা করে আসি তাহলে এটা আসলে বেশি লাগেই না। আমাদের ভিডিও এমনিতেই লং হয়ে গেছে, আমরা চাচ্ছি না এই ভিডিওটা বেশি বড় করতে। আমরা জাস্ট সিম্পল বেসিক একটা ধারণা দিব, কারণ আপনারা অলরেডি জানি বেসিক ধারণা আছে, তারপরেও জাস্ট বলে যাব। আর আমাদের যে মেইন যে এই বিষয়ে যে ডিটেইলস আলোচনা সেটা কিন্তু আইসিটি থার্ড চ্যাপ্টারেই আছে। আপনারা যদি অন্য জায়গায় খুঁজেন তাহলে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে আমরা থার্ড চ্যাপ্টারের উপরে ভিডিও দিব খুব শীঘ্রই। আমাদের ফিজিক্স চ্যাপ্টারগুলো শেষ হলেই আমরা আইসিটি থার্ড চ্যাপ্টারের উপরে ভিডিও দিব, তো নো টেনশন। ওকে, তো আমরা সংখ্যা পদ্ধতি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, পজিশনাল আর নন পজিশনাল। আর সেই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, যে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। তো বাইনারি 22 শব্দের অর্থ হচ্ছে 2, তাই এর বেস হচ্ছে 2। অক্টালের অক্ট আছে, আর অক্ট শব্দের অর্থ হচ্ছে 8। আমরা যারা সায়েন্স স্টুডেন্ট সবাই তো জানি, যেহেতু একটা সায়েন্সেরই সাবজেক্ট তাহলে সবাই আমরা সায়েন্সের, তো আমরা জানি অক্ট মানে কি 8, তাহলে এর বেস হচ্ছে 8। ডেসিমাল, সো ডেসি শব্দের অর্থ হচ্ছে 10, তাই এর বেস হচ্ছে 10। হেক্সা শব্দ অর্থ 6 এবং ডেসিমাল শব্দের অর্থ 10, তাহলে হেক্সা ডেসিমাল হচ্ছে 10 যোগ 6 অর্থাৎ 16। তাহলে আমরা বুঝতে পারলাম বেসগুলো নামের থেকে বেসগুলো আসছে। আর বাইনারিতে যেহেতু বেস 2, তাহলে 0 আর 1। আমরা ছোটবেলায় সংখ্যা শিখেছি 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তার মধ্যে যেহেতু এর বেস 2, তাহলে প্রথম দুইটা হবে 0 এবং 1। আর অক্টালের ক্ষেত্রে 8, তাহলে প্রথম থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। এবং ডেসিমালের ক্ষেত্রে 10, তাহলে 0 থেকে 9 পর্যন্ত। এবং এই ডেসিমালটাই আমরা ছোটবেলা থেকে শিখতাম। এরপরে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9, তারপরে যেহেতু আবার 10 আবার নতুন দুইটা সংখ্যার মাধ্যমে গঠিত হচ্ছে, তাই এটাকে আমরা a লিখবো, পরেরটাকে b, তারপরটাকে c, তারপরটাকে d, তারপরটাকে e, তারপরটাকে f। এভাবে আমরা সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করে থাকি। এরপরে প্রথমে আমরা যদি প্রথম পদ্ধতি আসি ডেসিমাল থেকে বিভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ ডেসিমাল থেকে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নিতে চাই। সো ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল নেওয়ার পদ্ধতি হচ্ছে ভাগ পদ্ধতি। আমরা एग्जांपल হিসেবে একটা দেখেছি যে 52 কে 52 হচ্ছে ডেসিমালে আছে, সেখান থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে ভাগ করব। কার পাওয়ার দ্বারা ভাগ করব? এখানে যে পাওয়ারটা থাকবে, তো 2 দ্বারা আমরা ভাগ করেছি সবগুলোকে। যদি বলতো অক্টালে রূপান্তর করতে তাহলে 8 দ্বারা ভাগ করতাম, যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলতো তাহলে 16 দ্বারা ভাগ করতাম। এখানে সব জায়গায় 16 হয়ে যাইতো। আমরা আশা করব এটা বুঝতে পারি। এরপর হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে যদি ডেসিমালে নিতে হয় তাহলে হয়ে যাবে পাওয়ার পদ্ধতি। এবং পাওয়ার পদ্ধতি কেমন? পাওয়ার পদ্ধতি অর্থাৎ যে সংখ্যাটা আপনার দেওয়া থাকবে সেই সংখ্যার উপরে সব জায়গায় পাওয়ার বসে দেবেন, 0 1 2 3 4 5। এই পাওয়ারটা কার বেজ অনুযায়ী হবে? এইখানে এই যে যার থেকে আপনি রূপান্তর করছেন তার বেজ অনুযায়ী। যেমন এখানে হচ্ছে 2, সবগুলোতে 2 দ্বারা হয়ে যাচ্ছে। যদি এখানে অক্টাল হতো তাহলে এখানে 8 হতো, যদি এখানে হেক্সাডেসিমাল হতো তাহলে এখানে হেক্সাডেসিমাল 16 হতো। বোঝা গেছে বিষয়টা? আই হোপ এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার চলে যাব আমাদের 5 নম্বর টপিক, যেটা হচ্ছে লজিক গেট। লজিক গেট সাধারণত 3 ধরনের গেট থাকে, অর, এন্ড এবং নট। অর গেট মানে অর গেট হচ্ছে যোগের কাজ করে, যেটা চিত্র এরকম অনেকটা চাঁদের মতো। এন্ড গেট গুণের কাজ করে, যেটা হচ্ছে ডি এর মতো। নট গেট উল্টা কাজ করে, যেখানে একটা শূন্য থাকে, এরকম একটা ত্রিভুজ আকৃতির চিহ্নের সাথে একটা 0, যেটাকে আমরা নট বলি, তাই না? আমরা অলরেডি ফিজিক্স আমরা সায়েন্সের সব জায়গায় দেখি যে ভি এর নিচে একটা শূন্য থাকে, তাকে আমরা নট বলি। তারপর নট হচ্ছে আসলে শূন্যটাকে আমরা বলতেছি নট। বোঝা গেছে? নট হচ্ছে শূন্যটাকে বলতেছি আমরা নট। এরপরে আমরা দেখবো আর দুইটা গেট, নর গেট আর হচ্ছে ন্যান্ড গেট। নর মানে হচ্ছে নট ও অর, এবং ন্যান্ড গেট মানে নট ও এন্ড। তাহলে জাস্ট কি হবে? অর গেটের সাথে একটা শূন্য যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? অর গেট নর গেট হবে। আর এন্ড গেটের সাথে একটা শূন্য যোগ করে দিই, তাহলে হয়ে যাবে ন্যান্ড গেট। তাহলে এটা হচ্ছে বেসিক আলোচনা। আর এই বিষয়ে আলোচনা আমাদের যে আইসিটি থার্ড চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তো এই বিষয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো দরকার নাই। গাইস, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই টপিকটা বুঝতে পেরেছেন। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এর মতো বৃহৎ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারে অনেক প্রবলেম থাকে, ট্রানজিস্টর, ডায়োড, এই সকল যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আশা করব আজকে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান ডান, এবং আপনি এরপরে কোন চ্যাপ্টারের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে ব্রেকডাউন সিরিজের আর একটি নতুন পর্বে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।